আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলের আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বইয়ের তৃতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে আত্মকর্মসংস্থান। চলো শুরু করি। এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো হলো আত্মকর্মসংস্থানের ধারণা, আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা, আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়, আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, আত্মকর্মসংস্থানের সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আত্মকর্মসংস্থানের ধারণা, অর্থাৎ আত্মকর্মসংস্থানটা কি। আত্মকর্মসংস্থান বলতে এমন কর্মসংস্থানকে বোঝানো হয় যেখানে একজন ব্যক্তি অন্যের অধীনে চাকরি না করে নিজেই নিজের কাজ বা ব্যবসা সৃষ্টি করে জীবিকা নির্বাহ করে। অর্থাৎ এক কথায় যদি বলতে যাই, নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করে জীবিকা নির্বাহ করাই হচ্ছে আত্মকর্মসংস্থান। তাহলে আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা যার ব্যক্তিগত স্বাধীনতা থাকে, যেখানে ব্যক্তিগত থাকে। তাহলে আত্মকর্মসংস্থানের মধ্যে ব্যক্তিগত স্বাধীনতা থাকে। উদাহরণস্বরূপ আমরা যদি বলতে যাই, কামার কামার দেওয়া, এক মালিকানা ব্যবসা, ইত্যাদি হচ্ছে আত্মকর্মসংস্থানের উদাহরণ, যেখানে হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা থাকে এবং নিজের ইচ্ছে মতো সবকিছু করা যায়। তাহলে আত্মকর্মসংস্থানটা কি? নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করে জীবিকা নির্বাহ করাই হচ্ছে আত্মকর্মসংস্থান। আশা করি তোমরা আত্মকর্মসংস্থান বিষয়টা বুঝতে পেরেছো। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা, অর্থাৎ কেন আত্মকর্মসংস্থানটা প্রয়োজনীয়। প্রথমত রয়েছে কর্মসংস্থানকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। কর্মসংস্থানকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। কর্মসংস্থানকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, যার মধ্যে রয়েছে মজুরি বা বেতন ভিত্তিক চাকরি, আত্মকর্মসংস্থান, ব্যবসা। এই তিনটি ভাগে কর্মসংস্থানকে ভাগ করা যায়। দ্বিতীয়ত রয়েছে কর্মসংস্থানের প্রধান উৎস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। কর্মসংস্থানের প্রধান উৎস হচ্ছে কি? সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শ্রমজীবী ও চাকরিজীবী লোকের সংখ্যা বৃদ্ধি পায়। কর্মসংস্থানের চাহিদা যে হারে বৃদ্ধি পায় সে হারে কর্মসংস্থান বৃদ্ধি পায় না। তার জন্য হচ্ছে আমাদের আত্মকর্মসংস্থান প্রয়োজন। বাংলাদেশে জনসংখ্যা অধিক, যে হারে কর্মসংস্থান বৃদ্ধি পায়, অর্থাৎ যে হারে মানুষ কি হয়, সংখ্যা বৃদ্ধি পায়, চাকরিজীবীর সংখ্যা বৃদ্ধি পায়, সে হারে আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পায় না, যার জন্য আমাদের আত্মকর্মসংস্থান প্রয়োজন হয়। এর পরবর্তী রয়েছে অন্যান্য পেশায় আয়ের সম্ভাবনা সীমিত। অন্যান্য পেশার ক্ষেত্রে হচ্ছে আয়ের সম্ভাবনাটা সীমিত, কিন্তু আত্মকর্মসংস্থান থেকে প্রাপ্ত আয় প্রাথমিক দিকে সীমিত বা অনিশ্চিত হলেও পরবর্তীতে এই পেশা থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা অসীম। অর্থাৎ আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে প্রথমে তোমার আয়টা কি হবে? সীমিত হবে এবং অনিশ্চিত হবে, কিন্তু পরবর্তীতে গিয়ে এই আয়টা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অসীম। বর্তমানে আত্মকর্মসংস্থানের আওতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আত্মকর্মসংস্থানের আওতা হচ্ছে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আগের তুলনায় বর্তমানে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যারা আত্মকর্মসংস্থান করে, যাদের নিজস্ব খামার আছে, নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই ধরনের ব্যক্তিদেরকে বর্তমানে সমাজের ক্ষেত্রে কি দেওয়া হয়? অনেক সম্মান দেওয়া হয়। এর পরবর্তী রয়েছে আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা।
খুবই গুরুত্বপূর্ণ। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হচ্ছে কি? নিজের দক্ষতা। অবশ্যই তোমাকে দক্ষতা সম্পন্ন হতে হবে। কর্ম সম্পাদনের জন্য যে যন্ত্রপাতি ও কাঁচামাল প্রয়োজন তার অর্থসংস্থান করাটা অনেকটা সহজ হয়। তাহলে তোমার মূলধন যোগান করাটা সহজ হবে যদি নিজের দক্ষতা থাকে। নিজের দক্ষতা না থাকলে তো তুমি আত্মকর্মসংস্থান করতে পারবে না। যদি তোমার দক্ষতা থাকে তুমি অবশ্যই কি করতে পারবা? মূলধনটা যোগান দিতে পারবা। এর পরবর্তী দেখতে পাচ্ছি আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা। আর এই ব্যবসায় যেহেতু অনেক সময় নিজের বাড়িতে বা জমিতে করা যায় সেহেতু আলাদা খরচ হয় না। আত্মকর্মসংস্থান হচ্ছে একটি স্বাধীন পেশা। অনেক সময় এটা হচ্ছে নিজের বাড়িতে যেমন কুটির শিল্প করা যায়, আর হচ্ছে জমিতে হচ্ছে চাষবাস করে আত্মকর্মসংস্থান করা যায়, অথবা খামার করা যায়, হ্যাচারি করা যায়। সবকিছু হচ্ছে আত্মকর্মসংস্থানের উদাহরণ অথবা আওতা। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি আত্মকর্মসংস্থানে নিয়োজিত থাকলে তরুণ সমাজ নানা সমাজ বিরোধী কাজে লিপ্ত না থেকে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। তাহলে বিভিন্ন যুব সমাজ কি হয়ে যায়? ধ্বংসের দিকে যাচ্ছে, মাদকের দিকে যাচ্ছে। তখন যদি ওই যুবক যদি আত্মকর্মসংস্থানে নিয়োজিত হয় তখন তারা কি যাবে না? মাদকের দিকে ধাবিত হবে না, অথবা দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। বাংলাদেশের জনসংখ্যা বেশি হওয়ার এখানে মজুরি অনেক কম। যেহেতু বাংলাদেশ একটি জনবহুল দেশ, এখানে আমাদের মজুরিটা খুবই কম। একজন গার্মেন্টস কর্মচারীর বেতন হচ্ছে 8 থেকে 10,000 টাকা। আবার আমাদের দেশে মৌসুমী বেকারত্বের সমস্যা প্রকট। এই সকল সমস্যা সমাধানে আত্মকর্মসংস্থান গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ ও গ্রামীণ সমাজ ও অর্থনীতির উন্নয়ন নিশ্চিত করা যায়। আত্মকর্মসংস্থানের মাধ্যমে শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ ও গ্রামীণ সমাজ ও অর্থনীতির উন্নয়ন নিশ্চিত করা যায়। এর পরবর্তী দেখতে পাচ্ছি আত্মকর্মসংস্থানের মানসিকতা যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করে থাকে। আত্মকর্মসংস্থানের জন্য বয়স কোনো সমস্যা নয়। আত্মকর্মসংস্থানের জন্য বয়স কোনো ফ্যাক্ট না। এর মাধ্যমে যে কোনো বয়সের মানুষ তার দক্ষতা অনুযায়ী অর্থ উপার্জন করতে পারে। তাহলে যে কোনো বয়সের মানুষ কি করতে পারে? নিজ উদ্যোগ নিয়ে আত্মকর্মসংস্থান করতে পারে। বয়সটা কোনো ম্যাটার করে না। এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক কিছু ক্ষেত্র। তাহলে এই সমস্ত আত্মকর্মসংস্থান হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে উপযুক্ত এবং লাভজনক ক্ষেত্র। প্রথম রয়েছে হস্তচালিত তাঁত, মাদুর বা ম্যাট তৈরি, মৃৎশিল্প, বাঁশজাত দ্রব্য প্রস্তুতকরণ, লবণ উৎপাদন, টেইলারিং, পোশাক প্রস্তুতকরণ, মাছের জাল তৈরি, কাঠের আসবাবপত্র তৈরি, স্টিলের আসবাবপত্র তৈরি, মাটির বাসন প্রস্তুতকরণ, খামারের কাজ, গবাদি পশু ও হাঁস মুরগির খামার, বেতের সামগ্রী তৈরি, কাঁচের তৈজসপত্র তৈরি, পিতল ও কাঁচার দ্রব্যাদি প্রস্তুত, পাটের শৌখিন দ্রব্যাদি তৈরি, গেঞ্জি তৈরি, চামড়াজাত দ্রব্যাদি উৎপাদন, ঝিনুক দ্রব্যাদি প্রস্তুত, বেকারি, আট ময়দা প্রস্তুত, ভোজ্য তেল উৎপাদন, খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন। এগুলো হচ্ছে সবগুলো আত্মকর্মসংস্থানের উপযুক্ত এবং লাভজনক ক্ষেত্র বাংলাদেশের প্রেক্ষাপটে। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়। প্রথমত রয়েছে সঠিক পণ্য নির্বাচন। সঠিক পণ্য নির্বাচনটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসার জন্য সঠিক পণ্য নির্বাচন সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত। সঠিক পণ্য নির্বাচন হচ্ছে ব্যবসায় সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত। পণ্য নির্বাচনের পূর্বে বা আগে বাজারে পণ্যটির চাহিদা ও গ্রহণযোগ্যতা যথাযথভাবে নিরূপণ করতে হবে। অর্থাৎ তুমি একটা যদি বাজারে নতুন পণ্য নিয়ে যেতে চাও, ওই পণ্যটার চাহিদা কেমন রয়েছে এটা তোমাকে আগে যাচাই বাছাই করে দেখতে হবে। দ্বিতীয়ত দেখতে পাচ্ছি আমরা প্রাথমিক মূলধন। ব্যবসা করতে অবশ্যই আমাদের মূলধন লাগবে। ব্যবসা সফলতার সাথে পরিচালনার জন্য স্থায়ী ও চলতি মূলধন পর্যাপ্ত হওয়া
বাঞ্ছনীয়। অবশ্যই ব্যবসার ক্ষেত্রে আমাদের কি লাগবে? চলতি মূলধন এবং স্থায়ী মূলধন লাগবে। প্রয়োজনীয় মূলধন নির্ধারণ ও সংগ্রহ করতে ব্যর্থ হলে ব্যবসার পূর্ণ ক্ষমতা ব্যবহার করা সম্ভব হয় না। তুমি যদি মূলধন সংগ্রহ করতে ব্যর্থ হয় তাহলে তোমার ব্যবসা পূর্ণ ক্ষমতা ব্যবহার করা সম্ভব হবে না। চলতি পুঁজির অভাবে বাংলাদেশের অনেক শিল্প কারখানা উৎপাদন ক্ষমতার মাত্রা অনুযায়ী পরিচালিত হতে পারে না। অর্থাৎ আমরা চলতি মূলধন বলতে কোনগুলো বুঝি? মাসিক বেতন, দৈনিক যেগুলো খরচা হয়, অর্থাৎ এক বছরের মধ্যে যে খরচগুলো সংগঠিত হয়, অর্থাৎ প্রতিষ্ঠান চলার জন্য যে মূলধন প্রয়োজন, এটা হচ্ছে আমাদের চলতি মূলধন। এর পরবর্তী দেখতে পাচ্ছি পণ্যের চাহিদা নির্ধারণ। অবশ্যই পণ্যের চাহিদা নির্ধারণ করতে হবে। বাজার জরিপ ও অন্যান্য পদ্ধতির মাধ্যমে পণ্যের সঠিক চাহিদা নিরূপণ ব্যবসায় সাফল্যের গুরুত্বপূর্ণ শর্ত। তাছাড়া পণ্যের বাজারের পরিধি এবং বাজারজাতকরণের কৌশল পূর্বে যথাযথভাবে নিরূপণ করতে হবে। এর পরবর্তী রয়েছে অভিজ্ঞতা ও শিক্ষা। অবশ্যই অভিজ্ঞ হতে হবে এবং শিক্ষিত হতে হবে। উদ্যোক্তার ব্যবসা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা এবং ব্যবস্থাপনা বিষয়ে উপযুক্ত শিক্ষা ব্যবসা সফল হতে সাহায্য করে। যিনি ব্যবসা করে তিনি যদি শিক্ষিত এবং অভিজ্ঞতা সম্পন্ন হয়, অবশ্যই ব্যবসাটি একদিন সফলতা অর্জন করতে পারে। গবেষণার ফল থেকে দেখা গেছে যে কোনো ব্যবসায়ের ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে মালিকদের পূর্ব অভিজ্ঞতা বা ব্যবস্থাপনা কলাকৌশল সম্বন্ধে জ্ঞানের অভাব। তাহলে তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করলে, এটা সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা না থাকলে অবশ্যই তুমি কি করতে পারবে না? ব্যবসাটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে না, অর্থাৎ সফলতা অর্জন করতে পারবে না। এর পরবর্তী দেখতে পাচ্ছি আমরা নিজের দুর্বলতা সম্পর্কে সজাগ থাকা। অবশ্যই নিজের দুর্বল, তুমি কোন জায়গায় দুর্বল এটা তোমাকে নির্ণয় করতে হবে, দেন এটা কি করতে হবে? শক্তিশালীতে রূপান্তর করতে হবে। তোমার দুর্বল স্থানটা তোমার শক্তিতে রূপান্তর করতে হবে। শিল্প উদ্যোক্তা যদি তার নিজের শক্তিমত্তা ও দুর্বলতা সম্বন্ধে সজাগ থাকেন তবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সংকট এড়ানো যায়। তোমার দুর্বল স্থানটা তুমি চিহ্নিত করে এটা যদি শক্তিশালী স্থানে পরিণত করতে পারো তখন তুমি অবশ্যই সফল হতে পারবে। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যৌথ উদ্যোগ। পারিবারিক সহযোগিতা ও যৌথ উদ্যোগ ব্যবসায়ের সফলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। যে সকল ব্যবসায়ী যৌথ উদ্যোগে পরিচালিত আছে সে সকল ব্যবসায় বেশি সফল হতে দেখা যায়। তাহলে যৌথ উদ্যোগে যে ব্যবসাগুলো পরিচালিত হয় সেগুলো বেশিরভাগ সফল হতে দেখা যায়। সঠিক কর্মী নির্বাচন। অবশ্যই সঠিক কর্মী নির্বাচন করতে হবে ব্যবসায় সফলতা অর্জন করতে গেলে। ব্যবসা পরিচালনার জন্য যে সব কর্মী নিয়োগ করা হবে তাদেরকে অবশ্যই যোগ্যতা সম্পন্ন এবং সক্রিয় কাজে দক্ষ হতে হবে। অর্থাৎ যে কাজের জন্য নিয়োগ দিবা কর্মীগুলোকে অবশ্যই সেই কাজের জন্য যোগ্যতা এবং দক্ষ হতে হবে। কাজে কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, বিশ্বস্ততা প্রভৃতি মানদণ্ডের ভিত্তিতে যাচাই করে নির্বাচন করতে হয়। তাহলে কর্মী নিয়োগ দেওয়ার সময় কোন কোন যোগ্যতাগুলো দেখবা? শিক্ষাগত যোগ্যতা দেখবা, পেশাগত দক্ষতা দেখবা এবং বিশ্বস্ততা দেখবা। এই তিনটি বিষয় অবশ্যই দেখতে হবে। এই তিনটি বিষয় যে কর্মীর থাকবে তাকে তুমি নিয়োগ দিবা। এই ধরনের কর্মী নিয়োগ দিলে অবশ্যই তুমি ব্যবসায় সফলতা অর্জন করতে পারবা। নিয়োগকৃত কর্মীকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। যদি কর্মীটা অদক্ষ হয় তাকে অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার ব্যবস্থা রাখতে হবে প্রতিষ্ঠানের মধ্যে। আবেগ দ্বারা তাড়িত হয়ে কোনো কর্মী নিয়োগ করা উচিত নয়। তাহলে আবেগে পড়ে, অর্থাৎ স্বজনপ্রীতি অবস্থায় আবেগে পড়ে কোনো কর্মী যদি তুমি নিয়োগ দিয়ে দাও তাহলে তোমার ব্যবসাটা বেশি দূর এগোতে পারবা না। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ের স্থান নির্বাচন, অর্থাৎ কোন স্থানে ব্যবসাটা করা যায়। ব্যবসায়ের স্থান নির্বাচনের ক্ষেত্রে কাঁচামালের সহজলভ্যতা, বাজারজাতকরণের সুবিধা, অবকাঠামোগত সুবিধা প্রভৃতি বিষয়ে প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন। অর্থাৎ তুমি যেই স্থানে অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানটা করতে চাচ্ছ ওই স্থানে কাঁচামালের সহজলভ্যতা কেমন, বাজারজাতকরণ করতে সুবিধা কেমন হবে এবং অবকাঠামোগত সুবিধা বলতে যাতায়াত ব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদির কেমন সুবিধা রয়েছে সবকিছুর দিকে লক্ষ্য রাখতে হবে।
এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি সঠিক প্রযুক্তি ব্যবহার। উৎপাদন প্রক্রিয়া সঠিক প্রযুক্তি ব্যবহার এবং প্রয়োজনভূত স্থানীয় ও আমদানিকৃত প্রযুক্তির সংমিশ্রণ ব্যবসা সাফল্য অর্জনের পথ সুগম করে। ব্যবসা শুরু করার পূর্বে উদ্যোক্তাদের এই বিষয়টির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা প্রয়োজন। সঠিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ব্যবসা উদ্যোক্তাদের কি করতে হবে? গুরুত্ব আরোপ করতে হবে। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে অবহিত থাকা। দেশের অর্থনৈতিক অবস্থা ব্যবসায়ের সাফল্যকে প্রভাবিত করে। ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে দেশের চলমান আর্থসামাজিক অবস্থা সমানভাবে অবহিত থাকতে হয় এবং সে আলোকে ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে ব্যবসায় ধারাবাহিকতা রক্ষা করতে হয়। অধিকতর ব্যবসা সাফল্য লাভ করতে হলে সেসব বিষয়ে ব্যবসায় কার্যাবলীকে প্রভাবিত করে সেসব বিষয় সম্বন্ধে অবহিত থাকতে হবে। অর্থাৎ রাজনৈতিক এবং দেশের আর্থসামাজিক অবস্থাও তোমার ব্যবসা ক্ষেত্রে কি ফেলতে পারে? প্রভাব ফেলতে পারে। তোমাকে অবশ্যই এ সম্পর্কে সজাগ থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছি ব্যবসায় ঝুঁকি মোকাবিলার উপায় অবলম্বন। ব্যবসায় যে সমস্ত ঝুঁকি আমরা ফেস করি এগুলা মোকাবেলার উপায় জানতে হবে। ব্যবসা সংক্রান্ত ঝুঁকি আগে নিরূপণ করে তার মোকাবেলা করার কৌশল স্থির করে রাখলে অনিশ্চয়তাজনিত ক্ষতির হাত থেকে ব্যবসা রক্ষা করা যায়। তাহলে কৌশলগুলো তোমার আগে থেকে জেনে রাখতে হবে, কিভাবে এরকম ঝুঁকি যদি আমার সামনে আসে এটা কিভাবে মোকাবেলা করব। এই সমস্ত কিছু ঝুঁকি এবং অনিশ্চয়তা সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে, অর্থাৎ কিভাবে ফেস করবা এই জিনিসটা। কাজে উপযুক্ত পদ্ধতির মাধ্যমে ব্যবসায় ঝুঁকি নিরূপণ তা মোকাবেলার উপায় নির্ধারণ ব্যবসা সাফল্যের অন্যতম পূর্বশর্ত। এর পরবর্তী দেখতে পাচ্ছি ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ। অবশ্যই ব্যর্থতা থেকে তোমার কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। কোন জায়গায় ভুল করছো ওই জায়গাটা সংশোধন করতে হবে। ব্যবসায় একবার ব্যর্থ হলে ব্যর্থতার কারণগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে বিশ্লেষণ করে হতাশ হওয়ার পরিবর্তে শিক্ষা গ্রহণ করে নতুনভাবে কাজ শুরু করার মাধ্যমে ব্যবসায় সফল হওয়া যায়, অর্থাৎ সফল হওয়া পসিবল। তুমি যদি একবার ব্যবসায় করে তুমি ক্ষতিগ্রস্ত হয়েছে, কেন ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণগুলা খুঁজে বের করে এগুলা ঠিক করে তুমি আবার যদি ব্যবসাটা পরিচালনা করো অবশ্যই তুমি সফলতা অর্জন করতে পারবে। সুষ্ঠু ব্যবসা পরিকল্পনা প্রণয়ন। অবশ্যই একটা সুষ্ঠু পরিকল্পনা করতে হবে। সুষ্ঠু পরিকল্পনা না করলে ব্যবসায় সফলতা অর্জন কখনোই সম্ভব না। ব্যবসা সফলতা অর্জনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন। ব্যবসায় হাত দেওয়ার পূর্বে ব্যবসায় কাজ কখন কিভাবে করা হবে তা অগ্রিম চিন্তা করে ঠিক করাই হচ্ছে পরিকল্পনা। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা হচ্ছে দিক নির্দেশনা দলিল, খুবই গুরুত্বপূর্ণ। পরিকল্পনা হচ্ছে কি? দিক নির্দেশনা দলিল। পরিকল্পনা প্রণয়ন যত বেশি সমৃদ্ধ হবে ব্যবসায় সফল হওয়ার নিশ্চয়তা তত বেশি হবে। অর্থাৎ পরিকল্পনা তুমি যত সমৃদ্ধ করবা তত তোমার ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। অর্থাৎ আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে কেন প্রশিক্ষণটা প্রয়োজনীয়। প্রথমত রয়েছে কার্য প্রকৃতি ও পরিবেশের সাথে পরিচিতি। দ্বিতীয়ত রয়েছে দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের অপ্রতুলতা দূরীকরণ, কর্মীর দক্ষতা বৃদ্ধি, সম্পদের সদ্ব্যবহার, নৈতিক বল বৃদ্ধি, অপচয় ও দুর্ঘটনা হ্রাস। তাহলে আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা হয় এগুলো সঠিকভাবে জানার জন্য। যেমন তোমার কার্য প্রকৃতি এবং পরিবেশ সম্পর্কে জানতে হবে অবশ্যই। দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের অপ্রতুলতা দূরীকরণ করতে পারতে হবে এবং কর্মীর দক্ষতা বৃদ্ধি, অবশ্যই কর্মীকে দক্ষতা সম্পূর্ণ হতে হবে। সম্পদের সদ্ব্যবহার, সম্পদের অবশ্যই সদ্ব্যবহার করতে হবে, না হয় ব্যবসায় সফলতা অর্জন করা সম্ভব হবে না। নৈতিক বল বৃদ্ধি, নৈতিক বল বৃদ্ধি থাকতে হবে এবং অপচয় এবং দুর্ঘটনা হ্রাস করতে হবে। এই সমস্ত জিনিসের জন্য হচ্ছে প্রশিক্ষণের প্রয়োজন হয়। অর্থাৎ একজন কর্মীকে তুমি প্রশিক্ষণের মাধ্যমে এইগুলো ডেভেলপ করতে পারো।
এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি আত্মকর্মসংস্থানে সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠানগুলো আত্মকর্মসংস্থানকে প্রশিক্ষণের ক্ষেত্রে সহায়তা করে থাকে। প্রথমত রয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, যেটাকে সংক্ষেপে বলা হয় BIM। তাহলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট শিল্প মন্ত্রণালয়ের অধীনে। তাহলে কোন মন্ত্রণালয়? BIM কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়, খুবই গুরুত্বপূর্ণ। এবং এটি একটি হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাহলে BIM একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নির্দিষ্ট ফি-এর বিনিময়ে এটি আত্মকর্মসংস্থান ও উদ্যোগ উন্নয়নের বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা, নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ, মহিলা উদ্যোক্তা উন্নয়ন প্রভৃতি ইত্যাদি বিষয়ে কাজ করে থাকা হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি মহিলা বিষয়ক মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ওমেন অ্যাফেয়ার্স। মহিলা বিষয়ক মন্ত্রণালয় মূলত মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে থাকে। তাহলে মহিলা বিষয়ক মন্ত্রণালয় মূলত মহিলাদের নিয়ে কাজ করে থাকে, বিশেষ করে গ্রামের দুস্থ শিক্ষিত অর্ধশিক্ষিত মহিলাদেরকে স্বকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এর মূল উদ্দেশ্য। তাহলে গ্রামের যারা অর্ধশিক্ষিত দুস্থ এবং শিক্ষিত আছে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়া হচ্ছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য। এটি উদ্যোগী মহিলাদের কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আনুষ্ঠানিক কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করে। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, যেটাকে সংক্ষেপে বলা হয় BRDB। এটার পূর্ণরূপ তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে। BRDB এর পূর্ণরূপ কি? বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। তাহলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা BRDB গ্রামের দুস্থ ও ভূমিহীন নারী পুরুষদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে, যাতে প্রশিক্ষণ গ্রহণের পর তারা স্বাধীনভাবে একটি পেশা বেছে নিয়ে উপার্জন করতে পারে। দেশের সকল জেলা ও উপজেলা BRDBর কার্যক্রম বিস্তৃত। তাহলে দেশের সকল উপজেলা এবং জেলার মধ্যে BRDB এর কার্যক্রম রয়েছে। এর পরবর্তী দেখতে পাচ্ছি গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প, যেটাকে বলা হয় এমপ্লয়মেন্ট জেনারেশন প্রজেক্ট অফ রুরাল ওমেন। তাহলে এটার পূর্ণরূপ কি হতে পারে? EGPRW। এটার পূর্ণরূপ হচ্ছে কি? এমপ্লয়মেন্ট জেনারেশন প্রজেক্ট অফ রুরাল ওমেন। প্রকল্পের মাধ্যমে পল্লী অঞ্চলের মহিলাদেরকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। শুধুমাত্র প্রশিক্ষণ প্রাপ্তরাই ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। অর্থাৎ এটা এমন একটি প্রকল্প যেটার মধ্যে হচ্ছে গ্রামের মহিলাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং যারা প্রশিক্ষণ প্রাপ্ত হয় তাদেরকে ব্যবসা করার জন্য একটা ঋণ দেওয়া হয়। যুব প্রশিক্ষণ কেন্দ্র, ইয়ুথ ট্রেনিং সেন্টার, অর্থাৎ যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয় যেখানে যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বা কর্তৃক পরিচালিত। খুবই গুরুত্বপূর্ণ। যুব প্রশিক্ষণ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত? যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। দেশের প্রতিটি থানায় এর কেন্দ্র রয়েছে। তাহলে দেশের প্রতিটি থানার মধ্যে যুব প্রশিক্ষণ কেন্দ্রের কেন্দ্র রয়েছে, অর্থাৎ যুব প্রশিক্ষণের কেন্দ্র রয়েছে দেশের প্রতিটি থানায়। দেশের থানা আছে হচ্ছে 495টি, অর্থাৎ উপজেলা। হ্যাঁ, নটরামস শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। তাহলে নটরামস হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠান। এটির কাজ কি? এটি বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেওয়া এই প্রতিষ্ঠানের প্রধান কাজ। তাহলে নটরামসের প্রধান কাজ হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং এবং কম্পিউটার চালনা শিক্ষা দেওয়া।
এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পর বহু শিক্ষিত বেকার যুবক যুবতী আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে। তাহলে নট্রামস হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি পরিচালিত প্রতিষ্ঠান, যেটার কাজ হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং এবং কম্পিউটার চালানো শেখা, যার মাধ্যমে অনেক বেকার যুবক যুবতী কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারে। সর্বশেষ রয়েছে এনজিও। বর্তমানে দেশের বিভিন্ন এনজিও বেকার যুব সমাজকে জীবন ও জীবিকা সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকে, যেমন ব্র্যাক, আহসানিয়া মিশন প্রশিক্ষণ ইত্যাদি হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো কি করে থাকে, এনজিও। যেই প্রতিষ্ঠানগুলো এনজিও পরিচালনা করে, এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে বিভিন্ন গ্রামে গিয়ে যুব সমাজের কি করে থাকে, প্রশিক্ষণ দিয়ে থাকে এবং জীবন ও জীবিকা সম্পর্কে আইডিয়া দেয়।